সব কিছু না নিলেও হয়, তাই না? খালি পরীক্ষা বাদ দিয়ে। হ্যাঁ, সব কিছু না নিলে হবে, ক্লাস কিছু নেওয়ার দরকার না, কিন্তু পরীক্ষা দিতে হবে, সমস্যা না। আচ্ছা দেখেন, আমরা আজকে পড়ব ডিজিজ অফ সিভিয়াস কার্ডিওভাস্কুলার সিস্টেম। স্যার ওই প্রেশার যে মাপে ওটা তো প্র্যাকটিক্যাল, তো এই অধ্যায় প্র্যাকটিক্যাল আছে। তাহলে ডিজিজ অফ কার্ডিওভাস্কুলার সিস্টেমে যদি আমরা যাই, ঠিক আছে, তাহলে আমাদের কি, আমরা ব্লাডটা ওই ফার্স্ট সেমিস্টারে আলাদা পড়েছিলাম, ব্লাডের রোগগুলোও কি আলাদা পড়ছি, তাই না? তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা যা আলোচনা করেছিলাম, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মূল আলোচ্য বিষয় কয়টা? তিনটা, তাই না? একটা হচ্ছে ব্লাড, আরেকটা হচ্ছে হার্ট, আরেকটা কি ব্লাড ভেসেল। ওকে, তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের আলোচ্য বিষয় এই তিনটা। এর ভিতরে কি ব্লাডটা আমরা কি পড়ে ফেলছি, তাই না? এখন আমরা যে রোগগুলো পড়বো প্রত্যেকটা রোগ কি হার্ট এবং ব্লাড ভেসেল রিলেটেড রোগ। ওকে, ম্যাক্সিমাম রোগী কি ব্লাড ভেসেল হার্ট রিলেটেড। ওকে, তাহলে আমরা দেখি হার্ট রিলেটেড রোগ কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি কি হয়। কত নম্বর পেজ? 65। ওকে, তাহলে দেখেন ডিজিজ অফ কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভিতরে প্রথমে আসছে ইনফ্লামেশন। কি কিছু ইনফ্লামেশন মনে রাখতে হবে, ঠিক আছে? ইনফ্লামেশন বলতে কি বোঝাচ্ছি আমরা? ইনফ্লামেশন কাকে বলে? স্যার ইনফ্লামেশন একটা সেলের তৈরি হয়ে যায়, একটা সেল ইনজুরির ফলে সেলের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে গেলে আমাদের দেহের ব্লাডগুলো বা জীবিত ভাস্কুলার টিস্যুগুলো ওইটাকে যেভাবে প্রোটেক্ট করে, এই প্রোটেকশনটাকে কি বলা হচ্ছে? ইনফ্লামেশন। এখন কথা হচ্ছে হার্ট সেল ছিল না, হার্টের লেয়ার ছিল কতগুলো? হার্টের লেয়ার কয়টা স্যার? তিনটা স্যার, তিনটা লেয়ার। কি কি লেয়ার? ইপি এন্ডোমায়, ইপি এন্ডো মায়োকার্ডিয়াম, তাই না? ইপিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। আরেকটা ছিল কভারিং, হার্টের উপরে কি একটা পাতলা পর্দা ছিল, এটার নাম কি ছিল? পেরিকার্ডিয়াম। এখন এই চারটা জিনিসে কি হতে পারে? ইপিতে, মায়োতে, এন্ডোতে, পেরিতে, হ্যাঁ, এই চারটা জায়গাতে কি হতে পারে? হ্যাঁ, চারটা জায়গাতে ইনফ্লামেশন হতে পারে। তাহলে ইনফ্লামেশন যখন হবে তখন আমরা কি বলি? এটাকে আইটিস নামে ডাকি, তাই না? তাহলে দেখেন বইয়ে দেওয়া আছে, যদি আমার হার্টের ইপিকার্ডিয়াম পেরিকার্ডিয়ামে কি হয়? ইনফ্লামেশন হয়, তার নাম কি হবে? পেরিকার্ডাইটিস, আইটিস। হ্যাঁ, মায়োকার্ডিয়ামে হলে মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডিয়ামে হলে এন্ডোকার্ডাইটিস, তারপর ইপিকার্ডিয়ামে হলে ইপি হবে, ইপিই হবে। ইপিকার্ডিয়ামে যদি হয় ইপিআই, সরি ইপিকার্ডাইটিস। এটা হিসাব না, এখন আর সামনে হিসাবও থাকবে না। ওকে, আর্টারি, কারণ সামনে শুধু লেকচার বাড়বে, কতগুলো হিসাব রাখবে, আমরা ভিডিও দেখে হিসাবগুলো বলে দিব, সিরিয়ালি কত পর্যন্ত আছে, কতটা হবে, কত 14। আচ্ছা, তারপর দেখেন আমাদের আর্টারি পড়ছি আমরা, তাই না? আর্টারি পড়ছি, ভেইন পড়ছি, মনে আছে? আর্টারি কাকে বলে? সালিম সাহেব বলেন, হোয়াট ইজ আর্টারি? জি স্যার, আর্টারি কাকে বলে? বডি থেকে হার্টে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে? বডি থেকে হার্টে শুধু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসে, তাই না? তাহলে আর্টারির কাজ হচ্ছে হার্ট থেকে বডি, ঠিক আছে? একটা ব্যতিক্রম আছে, এটার নাম কি? পালমোনারি আর্টারি। কি করে এটা? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় বহন করে? কোথা থেকে? হার্টের রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত লাংসে নিয়ে যায়, লাংস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আবার কোথায় আসে? বডিতে আসে, মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম আর্টারিতেও কি হতে পারে? ইনফ্লামেশন হতে পারে। যদি আর্টারিতে ইনফ্লামেশন হয়, নাম কি হবে? আর্টারাইটিস। আরেকটা হচ্ছে ভেইন। ভেইন কাকে বলে ম্যাডাম? আমাদের 5 ভাই চম্পা বলেন, ভেইন কাকে বলে?
আমরা কিন্তু একটা কথা একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম, যে অধ্যায়টা আমরা ডিজিজ পড়াবো ওই অধ্যায়ের অ্যানাটমি ফিজিওলজি জিজ্ঞেস করলে সব পারতে হবে। আমরা গত ক্লাসে বলে দেই নাই যে আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেমে ডিজিজ পড়াবো, তাহলে তো এটা বাসা থেকে দেখে আসা দরকার ছিল না, এক নজর দেখে আসলে হয়। এটা কি এখন আর বেশি পড়তে হবে আপনাদের? জাস্ট পৃষ্ঠাগুলো উল্টালেই সব জিনিসগুলো কি মনে পড়বে, আর যদি না উল্টান কিছুই মনে পড়বে না। হসপিটালে থাকলেও পড়তে হবে, ঠিক আছে? দেখেন, পড়ার জন্য আপনি যদি 100 অজুহাত দাঁড় করান তাহলে 100 অজুহাতই রাইট, ঠিক আছে, না পড়ার জন্য। আর যদি পড়ার জন্য একটা কারণ দাঁড় করান, একটা কারণই যথেষ্ট যে আমাকে পড়তে হবে, ঠিক আছে? শয়তানের 3 নাম্বার হাত থেকে যতটুকু সম্ভব দূরে থাকতে হবে, ঠিক আছে? ডান হাত, বাম হাত, আরেকটা কি অজুহাত, ঠিক আছে? ডান হাত, বাম হাত এইটুকু পর্যন্ত মানা যাবে, বাট কোনো অজুহাত মানা যাবে না, ঠিক আছে? আপনি কি করছেন নট ইম্পর্টেন্ট, ঠিক আছে? রেজাল্ট কি এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে ভেইন, দেখেন ভেইনের ইনফ্লামেশনটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ ভেইন রিলেটেড ইনফ্লামেশন আমাদের প্রচুর হতে পারে। প্লিভাইটিস, ঠিক আছে? প্লিভাইটিস শব্দটা একদম মুখস্থ রাখতে হবে, কারণ আমরা কি ভেইনে ইন্ট্রাভেনাস ইনজেকশনের সময় কি প্লিভাইটিস হতে পারে, ঠিক আছে? ইন্ট্রাভেনাস ক্যানোলাইজেশনের সময় কি হতে পারে, প্লিভাইটিস হতে পারে। তাহলে ভেইন রিলেটেড ইনফ্লামেশনগুলো আমাদের জন্য কি একদম কমন। প্লিভাইটিস বলেন ক্যানোলা কি ভেনের মধ্যে দেয়? ক্যানোলা আইভিতে দিবে না? কোন দিকে দিচ্ছে দেখেন, মুভটা কোন দিকে, এইদিকে না? এইদিকে মুভ মানে কি, রক্তটা এই দিক দিয়ে আসতেছে, এইদিকে রক্তটা আসে কিসে দিক দিয়ে, ভেন দিয়ে, তাই না? রক্তের প্রবাহের গতি এইদিকে, এইদিকে আসে কি আর্টারি গতি। যদি আর্টারিতে দিও তাহলে এমনি পড়াই দেবে, কারণ গতির বিপরীতে দিলে তো হবে না, স্রোতের বিপরীতে দিলে কি হবে না। আচ্ছা, তাহলে আমাদের ইনফ্লামেশন এই 6টা, একটা হচ্ছে ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, আরেকটা কি পেরিকার্ডিয়াম। ওকে, এই 6টার ইনফ্লামেশন মুখস্থ করতে হবে। আর্টারি এবং ভেইনের ইনফ্লামেশন, স্পেশালি ভেইনের ইনফ্লামেশনটা মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে? আমরা মাঝে মাঝে বলবো প্লিবোটনিক এজেন্ট, ওষুধের নাম বলবো কি প্লিবোটনিক এজেন্ট। এখন চিন্তা করেন প্লিবোটনিক এজেন্ট মানে আপনি কি বুঝবেন? যদি আপনি বুঝেন প্লিভাইটিস, ঠিক আছে? প্লিভাইটিস মানে কি আইটিস, হ্যাঁ, প্লিভাইটিস মানে কি হবে ভেইনের ইনফ্লামেশন। তাহলে প্লিবোটনিক এজেন্ট বলতে কি বুঝাচ্ছি? যে টনিকগুলা ভেইনকে ভালো রাখে, ঠিক আছে? যে টনিকগুলা ভেইনকে কি ভালো রাখে, ঠিক আছে? এদেরকে কি বলা হয়? প্লিবোটনিক এজেন্ট। আমরা যে বলি না পাইলস, ঠিক আছে, এখানেও কিন্তু ভেইন রিলেটেড প্রবলেম। কারণ কি আছে, আমাদের যে ডাইজেস্টিয়া রেকটাল রোডের এখানে কি ভেইনগুলা এত মানে সুস্থিত চামড়া দিয়ে কি আবদ্ধ না, সামনে একটা মিউকাস মেমব্রেন দিয়ে কি জাস্ট ঢেকে রাখা ভিতরের অংশগুলা। যখন আমাদের স্টুলটা অনেক শক্ত হয়, মিউকাস মেমব্রেনটা ছিঁড়ে ভেইনটাতে কি হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায়। ইনফ্লামেশন হলে ফুলে যাবে। এই ইনফ্লামেশনটা বারবার হওয়ার কারণে কি ফুলাটা একদম বড় হয়ে অশ্ব আকারে কি হয়, বের হয়ে আসে। তখন আমরা যে ওষুধগুলা খাই, সেই ওষুধগুলা কিন্তু সব প্লিবোটনিক এজেন্ট, মানে ভেইন ঠিক রাখার ওষুধ, ঠিক আছে? আমরা ডায়াসপিন, হ্যাসপিরাডিন খাচ্ছি না, হ্যামোরয়েড, ঠিক আছে, পাইল স্টপ যেগুলো খাচ্ছি, এই সবগুলা কি ডায়াসপিন, হ্যাসপিরাডিন, এই সবগুলা প্লিবোটনিক এজেন্ট। তাহলে প্লিবোটনিক এজেন্ট বলতে এমন সব ড্রাগগুলাকে বোঝাবো যে ড্রাগগুলা কি স্পেসিফিকভাবে ভেইনটাকে কি রাখে, সুস্থ রাখে, ভেইনটাকে ভালো রাখে। সো প্লিভাইটিসটা ভালো করে মুখস্থ করতে হবে। এরপরে কমন একটা ডিজিজ বিপি পড়ছি আমরা, তাই না? বিপি পড়ছি ফার্স্ট সেমিস্টারে। তাহলে বিপিটা হচ্ছে আমার শরীরের জন্য নর্মাল ফিজিওলজি, একেবারে নর্মাল। বিপি ছাড়া কোনো মানুষ বাঁচবে না, ঠিক আছে? যদি আপনার বিপি নাই, আমি যদি বিপি খুঁজে না পাই, ব্লাড প্রেশার খুঁজে না পাই, তাহলে কি আপনার পৃথিবীতেও নাই। ক্লিয়ার তো? বিপি না থাকলে আপনি পৃথিবীতেও নাই। এখন আমার কথা হচ্ছে যে তাহলে বিপি বা ব্লাড প্রেশার কাকে বলে? বলেন রোহান, ব্লাড প্রেশার কাকে বলে? হোয়াট ইজ ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার মানেই তো রক্তচাপ। হ্যাঁ, রক্তচাপটা দেয় কোথায়? না জিসান, ব্লাড প্রেশার কাকে বলে? এগুলো না পারলে কি পারবেন? দেখেন ফার্স্ট সেমিস্টারটা আপনাদের পড়ানোই হয়েছে যে ফার্স্ট সেমিস্টার আপনার পদে পদে লাগবে,
আপনি এটা ছাড়া কোনো সেমিস্টারে ডেভেলপ করতে পারবেন না, কোনো সেমিস্টার না। কারণ এই সেমিস্টারে রোগ পড়তেছেন সরাসরি রিলেটেড হচ্ছে, এরপরে সেমিস্টারে ওষুধ পড়বেন রোগ রিলেটেড থাকবে। রোগ রিলেটেড থাকলে অবশ্যই কি অ্যানাটমি ফিজিওলজি আসবে। আপনি উইদাউট অ্যানাটমি ফিজিওলজি কি ডেভেলপ করতে পারবেন না। একটা হচ্ছে কি দেখেন, এক ধরনের ছাত্র ক্লাসে মনে করেন 60 জন ছাত্র আছে, 60 জন ছাত্রের মধ্যে একজনের রুল 1 হবে, আরেকজনের রুল 60 হবে, তাই না? একজনের রুল কি হবে 1 হবে, আরেকজনের রুল কি হবে 60 হবে। একই টিচার ক্লাস নেবে, একইভাবে পড়াবে, একই কোশ্চেনে পরীক্ষা হবে, এরপরও কি একজন 60 হবে, আরেকজন কি 1 হবে। এখন কথা বুঝেন, যে 60তম হচ্ছে সেও তো পাশ করে যাচ্ছে, সেও পাশ করে যাচ্ছে না। এখন তার পাস করা আর যে ফার্স্ট হচ্ছে তার পাস করার মধ্যে কি কোনো পার্থক্য নাই? তার মানে কি কাজ চলার জন্য অনেক কিছু করা যায়, বাট ভালো কিছু চিন্তা করতে হলে আপনাকে ভালোভাবেই করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া কিন্তু হঠাৎ কোনো বিষয় না যে আপনি সবসময় লাস্ট হতে হতে একদিন হঠাৎ করে ফার্স্ট হয়ে যাবেন, এরকম কিছুই হবে না। ঠিক আছে, ফার্স্ট হওয়া একটা ধারাবাহিক প্রক্রিয়া। যে ক্লাস 1-এ ফার্স্ট হয়েছে সে 2-এও ফার্স্ট, 3-তেও ফার্স্ট, মানে কি ফার্স্ট সেকেন্ড থার্ড এর ভিতরেই কি থাকবে। এটা একটা কি অভ্যাস, বিহেভিয়ারিয়াল, যে আপনি ফার্স্ট হওয়ার মানে কি ইউজ টু হয়ে যায় ফার্স্ট হতে হতে। পড়ালেখার গুরুত্বটা কি ওইটার সাথে সাথে রিলেটেড থাকে। আমি লাস্ট হইতে হইতে কি হয়ে যায়, ইউজ টু হয়ে যায়। ধরুন লাস্টই তো হলে কি হবে, পড়ালেখার গুরুত্বটা ওইভাবে আসে। দেখেন একটা জিনিস বোঝেন, একজন ভালো ছাত্র যে একজন শিল্পপতি হবে এমন কথা না। ঠিক আছে, আমরা কিন্তু পড়ালেখা বা জ্ঞানটাকে কখনো টাকা দিয়ে বিচার করছি না। ঠিক আছে, টাকা ম্যাথরও ইনকাম করে, অনেক টাকা ইনকাম করে, তাই না? ঠিক আছে, বাট আমরা চিন্তা করতেছি আপনি কি অ্যাজ এ মানুষ হিসাবে কতটুকু মানবিক, কতটুকু নলেজেবল, তাই না? এখন এই মানবিক নলেজেবলের ভিতরে কেউ টাকা বেশি ইনকাম করবে, কেউ টাকা কম ইনকাম করবে। এখন আপনি মনে করেন সুদ খান, ঘুষ খান, টাকা অনেক ইনকাম করেন, আরেকজন কি কষ্ট করে চলে বাট কি হালাল খায়। এখন আমার দৃষ্টিতে স্বাভাবিকভাবে কি সমাজের দৃষ্টিতে আপনি ভালো, তাই না? কারণ আমাদের সামাজিকভাবেই কিন্তু কি অন্যায় অপকর্মগুলোকে আমরা জাস্টিফাইড করে দিচ্ছি, মানে এদেরকে আমরা কি বলতেছি করো করো। কেন কেন বলতেছি? উৎসাহিত খুব মারাত্মকভাবে করতেছি সামাজিকভাবে। দেখেন মনে করেন একজন ঘুষখোর সরকারি অফিসার, সে এলাকায় যে অনেক জমি কিনে ফেলছে, সুন্দর একটা বাড়ি করে ফেলছে, ঠিক আছে? এখন আপনি জানেন তার বেতন অনুযায়ী এই স্ট্যাটাস কি তার সাথে কোনোভাবে যায় না। আপনি জানেন সে ঘুষ খায়, সুদ খায়, এটা খায়, এরপরও দেখেন যে কোনো বিয়েতে আপনার ফ্যামিলির বিয়ে হোক সবার আগে কার্ডটা তাকে দিয়ে আসবেন, কারণ বড় উপহারটা কি তার কাছ থেকে আসবেন। মসজিদ কমিটির সভাপতি তারা তো জোর করে বানাবেন, কারণ কি সভাপতি হলে ডোনেশনটা কি বেশি আসবে। এই সকল যদি না করে আমরা যদি সামাজিকভাবে বয়কট করতাম, উনি যদি বুঝতো যে এত টাকা দিয়েও সমাজে ওনার কোনো কি মূল্যায়ন হচ্ছে না, তাহলে মানুষ কি এরকম অন্ধ হয়ে কি টাকার পিছনে ছুটতো না। ঠিক আছে, আমরা সামাজিকভাবে তাদেরকে কি যে কোনো অবস্থাতে চিন্তা করেন গ্রামে কাদের সম্মান বেশি থাকে। ঠিক আছে, আপনি দেখেন অনেকে আছে এখন গ্রামে ছোট ছোট ছেলে মেয়েরা মাদকাসক্ত, আপনি চিন্তা করতে পারবেন না, 8-9-এ পড়ে না, এদের কাছে কি ইয়াবা পাওয়া যায়, হিরোইনের পুরিয়া পাওয়া যায়। ঠিক আছে, পুলিশ ধরে নিয়ে কয়েকদিন জেলে রাখে আবার ছেড়ে দেয়। তাহলে এই যে সমাজটা নষ্ট হচ্ছে এর পিছনে কি আপনি মনে করেন না যে দায়ী অন্যতম প্রধান কারণ হচ্ছে কি ল্যাক অফ এডুকেশন? সর্বস্তরে এই সমস্যাটা হচ্ছে। মাস্টার্স পাস একটা ছেলে আপনাকে এসে বলে ভাই 3 দিনের ছুটির দরখাস্তটা কেমনে লিখুন বলে দেয়, তাহলে ওর মাস্টার্স পাস করার লাভটা কি হয়েছে? ওকে ক্লাস 3-তে ভর্তি করে দেওয়া দরকার না? ঠিক আছে, আপনার চিন্তা বা ফোকাসটা করেন কি ভালো করে শেখার দিকে, নলেজটা অর্জন করার দিকে। ঠিক আছে, এরপরে কর্মক্ষেত্রে যে আপনার জ্ঞান আরো বাড়বে, এটা আপনি কি 10 ভাবে কাজে লাগাতে পারবেন, ওইখানে গেলে এই জিনিসগুলো আসবে। কিন্তু যদি জানা না থাকে তাহলে অ্যাভারেজ। ঠিক আছে, আর পড়ার সময় এইটুকুই, এই যে এখন কয়েক বছর কোর্স করছেন না, এটাই পড়ার সময়, এরপরে আপনি পড়তে পারবেন এই চিন্তা করেও লাভ নেই। ঠিক আছে, সো পড়াটা শুরু করতে হবে অভ্যাসের উপর, প্রতিদিন একটু একটু করে। আধা ঘন্টা করে পড়তে বলছে, এতটুকু পড়ার সময় আপনাদের হয় না। একটা ছেলে মেয়েও বলতে পারবে না যে কি গড়ে আধা ঘন্টা পড়ে, আধা ঘন্টা প্রতিদিন পড়েন, রেগুলার আধা ঘন্টা পড়েন আপনি।
দেখেন যদি আপনি রেগুলার থাকতেন তাহলে উল্টাপাল্টা লাগতো না। আমি চেষ্টা করি আপনার কিন্তু পারি মোটামুটি দেখতে পারি তাদের কাছে আমার ভিডিও আমার কথাটা বলেন, আপনি চেষ্টা যদি করেন যতটুকু পারতেছেন, চেষ্টা না করলে কি এর চেয়ে বেশি পারতেন? না তা তো অবশ্যই না, কিন্তু আমি আপনার চেষ্টা করি কিন্তু আসলে এভাবে ব্রেন ইয়া করতে পারি না, চেষ্টা করি আমি অনেক চেষ্টা করি। আচ্ছা, চেষ্টাটা কন্টিনিউ করেন, ঠিক আছে? আপনিও তার বেশি মানে কাম আছে স্যার, তারপর আসলে আমার যেটাই হোক আমি বুঝতে পারছি, চেষ্টাটা কি কন্টিনিউ করেন, প্রতিদিন চেষ্টা করেন কি হয় রিভিশন, তাহলে নতুন পড়া, যদি 2 লাইনও হয় সেটাও পড়েন। আমি আসলে ওই আপনার গুলো পড়তে পেন্সিল ওগুলো বাসায় পাঠিয়ে দিই, এখন আপনি বলছেন আমার ঘুরে ঘুরে তার মানে পড়ার জন্য পড়ছেন, না আমি আপনার পড়তে ঠিক আছে? দেখেন ভেদ আর সিরাজ যদি আপনি পড়েন, এটা কি খুব কঠিন পড়া? এটা বললে আপনি কেন পারবেন না? বললে অবশ্যই পারতে হবে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে ব্লাড প্রেশার কাকে বলে? আমরা স্পষ্ট করে বলছিলাম যে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যে ব্লাড চলার সময় দুইটা শক্তি এখানে কাজ করে বিপরীতমুখী। একটা শক্তি হচ্ছে কি পেরিফেরাল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স সবসময় ব্লাড প্রেশারের বিরুদ্ধে কাজ করে। আরেকটা শক্তি হচ্ছে কি ব্লাড প্রেশার, সে রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কাজ করে, তাই না? তাহলে ব্লাড ভেসেলের ভিতর দিয়ে ব্লাড প্রবাহের সময় ভেসেল ওয়ালে ব্লাড যে কি ওই রেজিস্ট্যান্সের বিরুদ্ধে 500 চাপ দিয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলি? ব্লাড প্রেশার। একেবারে নর্মাল ফিনোমিনা ব্লাড প্রেশারটা। ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ কত ছিল আমাদের? 80/120 ছিল অ্যাভারেজ। 120/80 সবসময় বড়টা আগে হবে, ঠিক আছে? 120/80 এটা ছিল অ্যাভারেজ। 120টা হচ্ছে কি সিস্টোলিক প্রেশার, আর 80টা হচ্ছে কি ডায়াস্টোলিক প্রেশার। তাহলে ডায়াস্টোলিক প্রেশারের নর্মাল রেঞ্জ কত বলেন? 60 থেকে 90। হ্যাঁ, ভেরি গুড। 60 থেকে বিলো 90, তাই না? আর যদি সিস্টোলিক প্রেশার বলি? So, এটা 100 থেকে 140। ভেরি গুড। 100 টু লেস দেন 140, ঠিক আছে? তাহলে 100 থেকে লেস দেন 140, 60 থেকে লেস দেন 90, এতটুকু জায়গার ভিতরে যদি আপনার ব্লাড প্রেশারটা কে স্টে করে তাহলে ব্লাড প্রেশার ওকে, ব্লাড প্রেশার রিলেটেড কোনো প্রবলেম নেই। বাট যদি ব্লাড প্রেশারটা 60-এর নিচে 100-র নিচে চলে আসে তাহলে কিন্তু একটা রোগ হবে, সেই রোগটাকে আমরা বলতেছি বইয়ের ভাষায় কি হাইপোটেনশন। হাইপোটেনশন, অথবা কি লো বিপি ব্লাড প্রেশার, তাই না? লো বিপি বা হাইপোটেনশন। এখন হাইপোটেনশন বললে অনেকের মনে আসতে পারে কি, যদি কেউ হাইপো মানে জানে, টেনশন মানে তো জানে চিন্তা, ঠিক আছে? তার মানে এই লোক কম চিন্তা করে, যার হাইপার টেনশন সে অনেক বেশি চিন্তা করে, ঠিক আছে? মানে আপাত দৃষ্টিতে মিলে, কারণ কি চিন্তার সাথে কিন্তু প্রেশার জড়িত। আপনি যদি দুশ্চিন্তা বেশি করেন কি হবে? প্রেশার বাড়বে না, প্রেশার বেড়ে যাবে। ওকে, তাহলে আমরা হাইপোটেনশন কাকে বলতেছি? ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জ থেকে কমে যাওয়া। হাইপারটেনশন কাকে বলতেছি? ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জ থেকে বেড়ে যাওয়া। এতটুকু ক্লিয়ার কিনা? আমরা জাস্ট একটা জেনারেল আলোচনার পরে কি হাইপারটেনশন আবার ডিটেলস করব। এরপরে দেখেন দেওয়া আছে কি ইসকেমিক হার্ট ডিজিজ, তাই না? ঠিক আছে, দেওয়া আছে ইসকেমিক হার্ট ডিজিজ। অ্যাথেরোস্ক্লেরোসিসের পর কি দেওয়া আছে? ইসকেমিক হার্ট ডিজিজ। দেখেন ইসকেমিক হার্ট ডিজিজ মানে কি, এটা আপনাকে একদম ফুললি মনে রাখতে হবে। ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিয়া, ইসকেমিয়া কি হয় বলতেছি? যে আমাদের যে হার্টের টিস্যুগুলো আছে, সেলগুলো আছে, এপিকার্ডিয়ামে, মায়োকার্ডিয়ামে, অ্যান্ডোকার্ডিয়ামে, পেরিকার্ডিয়াম, এদিকে কি আছে? সেল টিস্যু আছে না? এপিথেলিয়াল সেল আছে, টিস্যু আছে, সেগুলো তো আছে, তাই না? এখন কথা হচ্ছে এই যে মনে করেন মায়োকার্ডিয়াম, এখানে মাসেল আছে, মাসেল সেল আছে ওইখানে। তাহলে কথা হচ্ছে যদি এই সকল মাসেল সেল অনবরত কি করতেছে? সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, তাই না? তাহলে এদের সংকোচন প্রসারণের জন্য কি লাগবে? পর্যাপ্ত এটিপি লাগবে। এটিপি ছাড়া সংকোচন প্রসারণ হবে? তাহলে এটিপির জন্য কি লাগবে? এখানে এটিপির জন্য পর্যাপ্ত ব্লাড সাপ্লাই লাগবে, তাই না? যদি এখানে রক্তের পর্যাপ্ত সাপ্লাই না আসে, এটিপিটা তৈরি হবে সেলে, বাট কি দিয়ে তৈরি হবে? অবশ্যই গ্লুকোজ লাগবে, অবশ্যই অক্সিজেন লাগবে। আর গ্লুকোজ এবং অক্সিজেন এই জায়গা পর্যন্ত যাবে কি দিয়ে? ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল দিয়ে, তাই না? তাহলে চিন্তা করেন ব্লাড ভেসেলের মাধ্যমে ব্লাড সাপ্লাই হচ্ছে, সেই ব্লাড সাপ্লাইয়ের মাধ্যমে গ্লুকোজ এবং অক্সিজেন পাচ্ছে হার্ট সেলগুলা। এই অক্সিজেন এবং গ্লুকোজ ব্যবহার করে তারা কি শক্তি তৈরি করতেছে, এই শক্তিটা দিয়ে তারা কি করতেছে? কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করতেছে, তাই না? তাদের অ্যাক্টিভিটিটা শো করতেছে। এখন কথা হচ্ছে যে যে সকল আর্টারি বা ভেইন দিয়ে হার্ট মাসেল নিজের সেল টিস্যুতে রক্ত পাঠায় তাদেরকে কি বলা হয়? সার্কুলেশন কত প্রকার করছি আমরা, মনে আছে? চার প্রকার। 4 প্রকার। কি কি? সিস্টেমিক সার্কুলেশন,
পালমোনারি সার্কুলেশন, করোনারি সার্কুলেশন, পোর্টাল সার্কুলেশন, একদম আল্লাহর রহমতে সব ভ্যাপোরাইজড, তাই না? সূর্যের তাপে বেশি হাঁটাহাঁটি করেন, মাথায় যা ঢুকে সূর্য সব নিয়ে যায়। একটা অ্যাড দিছিল না মাঝখানে, ডিহাইড্রেশনের অ্যাড, তাই না? সূর্যের ভিতরে ঘুরে সূর্য কি করে, মাথার ভিতর থেকে সব কি স্ট্র দিয়ে খেয়ে ফেলে। এখন আপনাদের অবস্থা হয়েছে এরকম, রোদে যখনই গেছেন সূর্য ব্রেনটাকে কি করছে, স্ট্রো দিয়ে খায় ফেলছে। পুরা ভিতরে যদি আমরা দেখি স্কালের ভিতরে, এটা আপনার ব্রেনের অবস্থা একই অবস্থা হয়ে গেছে। এইটার মধ্যেও কিছু নাই, আপনার মধ্যেও কিছু নাই। ঠিক আছে, আমরা কিন্তু বলি না যে গোবর টবর আছে, এটা থাকলে ভালো, তাই না? সার ঠার আছে, তার মানে কাজ কিছু হবে। বাট হয়ে গেছে কি, রৌদ্রের মধ্যে অতিরিক্ত চলার কারণে সূর্য কি করছে, ব্রেনটাকে খায় ফেলছে। ওইখানে খালি বাতাস আছে এখন। ওকে, তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার যে আমাদের ব্রেন হার্ট সেলের কাজ, সব সেলেরই একই বিষয়, কাজ করার জন্য কি লাগবে, এটিপি লাগবে। শক্তিশালী আপনি কিভাবে কাজ করবেন, তাই না? আর শক্তি সাপ্লাই দিবে ব্লাড। ওকে, এখন কথা হচ্ছে আমাদের করোনারি সার্কুলেশন আমরা কি করছিলাম বলেন? যে প্রক্রিয়ায় হৃদপেশিতে খাদ্য, পুষ্টি, অক্সিজেন ইত্যাদি সরবরাহিত হয় তাদেরকে করোনারি সার্কুলেশন বলে। দুইটা জিনিসের মাধ্যমে হয়। হার্ট থেকে করোনারি আর্টারির মাধ্যমে কি হয়, বিশুদ্ধ রক্ত আসে, আমার করোনারি ভেইনের মাধ্যমে কি হয়, দূষিত রক্ত চলে যায়। এই যে আমরা হার্টটাকে দেখতেছি, এই যে হার্টের এই অংশগুলো, এগুলো কি সব মানে করোনারি আর্টারিগুলো কোথায় থাকে, একদম সারফেস। হার্টের কি থাকে, একেবারে সারফেসে থাকে। ওই যে আমরা যে আর্টারিগুলো দেখতেছি ওইখানে, ঠিক আছে, সবগুলাই কি করোনারি আর্টারি, লালগুলা আর নীলগুলা কি করোনারি ভেইন। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে এই যে আমরা ইসকেমিক হার্ট ডিজিজটা কেন বলি, ইসকেমিক হার্ট ডিজিজের সাথে ধরেন এটা একটা করোনারি আর্টারি, ঠিক আছে, এটা একটা করোনারি আর্টারি। ওকে, এটা একটা করোনারি আর্টারি ধরতেছি আমরা, এটা করোনারি আর্টারি। এখন কথা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজটা কখন হবে? করোনারি আর্টারির গায়ে যখন আমাদের ব্লাডে কোলেস্টেরল লেভেলটা অনেক বেশি থাকবে, তখন এই কোলেস্টেরলগুলো কি হবে, করোনারি আর্টারি গায়ে এইভাবে জমে যাবে ভিতর দিক দিয়ে। ঠিক আছে, আর্টারির ভিতরে না, এইভাবে কি এইভাবে জমে, হ্যাঁ, এইখানে জমে গেল, আবার এখানে জমে গেল। এখন দেখেন, যখন ব্লাড ফ্লো হতে থাকবে, ঠিক আছে, তখন এতটুকু জায়গাতে যে পরিমাণ রক্ত যাবে, এতটুকু জায়গাতে কি সেই পরিমাণ রক্ত যেতে পারবে না। এটা যদি এই টাইপের ব্রাঞ্চে হয়, ঠিক আছে, মূলটাই হলো না, ধরেন ব্রাঞ্চে হলো এইভাবে, তাহলে এতটুকু জায়গা দিয়ে কি খুব অল্প পরিমাণ রক্ত এই পাশের যে সেলগুলো আছে এই সেলগুলোতে কি হবে, পৌঁছাবে। যখনই অল্প পরিমাণ রক্ত এখানে পৌঁছাবে, তখন সেলগুলোতে কি হবে, কিসের অভাব হবে, এটিপির অভাব হবে। এটিপির অভাব হলে আমাদের হার্ট তো আর বসে থাকার জিনিসটা, সবসময় কি পাম্প করার জিনিস। যখন আপনি কি শক্তির অতিরিক্ত কাজ করবেন, তখন কি হবে, একটা পেইনফুল স্টিমুলেশন হবে। ঠিক আছে, তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে ধমনী গাত্রে চর্বি জমে ধমনীর কি প্রবাহটা কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। এই কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার কারণে হার্ট মাসেলে যদি কি হয়, প্রাইমারিলি অক্সিজেন লেভেল কমে যায়, কমে গেছে কিন্তু কি বন্ধ হয়ে যায় না, তাহলে কমে যাওয়ার কারণে হার্টে এক ধরনের পেইন হবে। এই পেইনটাকে আমরা বলতেছি ইসকেমিয়া বা একটা ইসকেমিক ডিজিজ, নাম হচ্ছে কি অ্যানজাইনা পেক্টোরিস। তাহলে প্রাথমিকভাবে ব্যথা হবে, ব্যথা হলে যেটা হবে সেটার নাম কি, অ্যানজাইনা পেক্টোরিস। ঠিক আছে, আরেকটা জিনিস হবে কি, একসময় ব্লক হয়ে যাবে পুরোপুরি। আর ব্লক হয়ে যায় আমরা বলি না, ব্লক হয়ে গেলে কি হবে, এই সেলগুলো পরিপূর্ণভাবে অক্সিজেন আর কার্বন থেকে, পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়ে যাবে। তখন একটা প্রবলেম হবে, তখন আমরা কি বলবো, এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াম মানে হার্ট মাসেল, মিডল মাসেল, আর ইনফ্রাকশন মানে কি, হ্যাঁ, অক্সিজেন বা পুষ্টির অভাবে হার্ট মাসেলগুলো নেক্রোসিস হয়ে যাবে। ঠিক আছে, এটা কি মরে যাবে। তখন আমরা প্রচণ্ড পেইনফুল স্টিমুলেশন নিয়ে অবশ্যই কি হাসপাতালে ভর্তি হবো। হাসপাতালে ভর্তি হলে ওরা আমাদের এনজিওগ্রাম করবে, এনজিওগ্রাম করে দিয়ে বলবে কি হয় বাইপাস করানো লাগবে অথবা কি রিং করানো লাগবে। ঠিক আছে, বাট তার আগে কিন্তু আপনাকে শতবার সিগন্যাল দিবে হার্ট যে আমি কিন্তু পারতেছি না, আমি কিন্তু পারতেছি না, আপনাকে সিগন্যাল দিবে। আপনি সিগন্যালেও কি আপনার কোনো হুঁশও হবে না, বুদ্ধিও হবে না, যে পর্যন্ত বিছানায় শুয়ে না পড়বে। তখন কি হার্ট অ্যাটাক হয়, কোনটা মানে এটা থেকে সেলগুলো যখন নষ্ট হয়ে যায়, হ্যাঁ, নষ্ট হয়ে গেলে এমআই হয়ে গেলে আপনাকে কি হার্টের ডাক্তারের কাছে, যত দেরিতে যাবেন তত মৃত্যুর সম্ভাবনা বেশি। স্যার মানে এটাকে কি স্যার যে বলে এটাই হার্ট অ্যাটাক। ঠিক আছে, এটাই কি
হার্ট অ্যাটাক। আরেকটা বিষয় আমরা মাঝে মাঝে ভুল করি, আপনাদের লেভেল থেকে অন্তত এই ভুলটা করা যাবে না। কি আমরা বলি না হার্ট স্ট্রোক করছে, ঠিক আছে, হার্ট স্ট্রোক করছে। সবসময় মনে রাখবেন স্ট্রোক শব্দটা শুধুমাত্র ব্রেনের জন্য, ঠিক আছে। হার্ট কখনো স্ট্রোক করতে পারবে না, ঠিক আছে। স্ট্রোক মানে ব্রেন লেভেলের কি ব্লাড ভেসেল রাপচার হয়ে যাওয়া, ব্লাড ভেসেল বন্ধ হয়ে যাওয়া। তার মানে সমস্যা হচ্ছে কোথায়? ব্রেনে। স্ট্রোক শুধুমাত্র ব্রেনে হবে। হার্টে কি হতে পারে? হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ব্লক হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমি বুঝি নাই, হার্ট ফেল, সেটাই বলতেছি, হার্ট ফেলিওর হতে পারে। ক্লিয়ার কি না? হ্যাঁ, প্রথম লক্ষণগুলো আমরা পড়বো। অ্যাঞ্জিনা আমাদের পড়া আছে, এমআইও আমাদের পড়া আছে। তাহলে এই দুইটা রোগের একটাই কারণ কি? রক্তে কোলেস্টেরল লেভেল বেশি থাকা, ঠিক আছে। যখনই যাবেন আপনাকে কি ওই কোলেস্টেরলের ওষুধটা কি কমনলি দিয়ে যাবে। স্যার রক্তে যখন মানে কোলেস্টেরল কখন বেশি হয়? যখন ফ্যাট জাতীয় খাবার বেশি খাওয়া হয় তখন। দেখেন অনেক মানুষ আছে একেবারে চিকন, এরপরে রক্তে কি কোলেস্টেরল লেভেল বেশি থাকে, ঠিক আছে। এক নম্বর হচ্ছে যে আমার শরীরে কিছু লিপিড আছে, এলডিএল। এই এলডিএল এর পরিমাণ যদি আমার রক্তে কোনো সময় বেড়ে যায়, এই এলডিএল গুলোর কাজ কি? লিভার থেকে কোলেস্টেরল বা চর্বিগুলোকে এনে পেরিফেরিতে কি ছেড়ে দেওয়া। আরেকটা আছে কি এইচডিএল, ঠিক আছে। এইচডিএল গুলো কি করে? পেরিফেরি ব্লাড থেকে চর্বিগুলো নিয়ে লিভারে নিয়ে যায়, লিভার এটাকে মেটাবলাইজ করে দিচ্ছে। তাহলে এটা কি করে? রক্তের ভিতরে কোলেস্টেরল লেভেল কমায়, আর এটা কি করে? রক্তের ভিতরে কোলেস্টেরল লেভেল বাড়ায়। তাহলে আপনার যদি এলডিএল এর পরিমাণ বেশি থাকে, ভিএলডিএল এর পরিমাণ বেশি থাকে, কি হবে? রক্তে কোলেস্টেরল লেভেলটা বেড়ে যাবে। আর রক্তে কোলেস্টেরল লেভেল বাড়া মানে কি? আপনার হৃদরোগের ঝুঁকি সবসময় থাকবে। আর যারা অনেক ফ্যাট খায়, অনেক ফ্যাটি, তাদের তো কমনলি সমস্যা হতে পারে, কিন্তু চিকন মানুষদেরও কি হতে পারে? এটা হতে পারে, ঠিক আছে। সেই জন্য সিগন্যালটা আগে বুঝতে হবে। সিগন্যালটা কি? আপনাকে শার্প একটা কি বুক ব্যথা হবে একেবারে 1 সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য, কিন্তু যখন হবে মনে হচ্ছে কি বুকটা চাকু দিয়ে কেউ কি ছিঁড়ে নিচ্ছে। 1 সেকেন্ড একটু থামবেন, কি হবে? রেস্ট পাবে, আর কি আর ব্যথাটা কিছুক্ষণের মধ্যে থাকবে না। আবারও যখন পরিশ্রম করবেন, শক্ত পরিশ্রমের কাজ করবেন, শক্ত পরিশ্রমের কাজ মানে তো হার্ট মাসেলের কাজ কি বেড়ে যাওয়া, তখন আবারও কি শার্প পেইন হবে, সাথে সাথে কি চলে যাবে। এটা বেশি সময় থাকবে না, কারণ পেইনটা হলে আপনি কোনো কাজ করতে পারবেন, আপনি কিছুক্ষণের জন্য কি থেমে যাবেন, ঠিক আছে। তাহলে আপনি যদি থেমে যান, কাজ করতে না পারেন, সেই ক্ষেত্রে কি হবে? একটু রেস্ট নিলে ব্যথাটা চলে যাবে। এখন এই টাইপের ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথার সাথে কি হয়? মিলে যায়। তাহলে এটা গ্যাস্ট্রিকের ব্যথা না অ্যানজাইনার ব্যথা, এটাও আপনাকে কি আলাদা করা শিখতে হবে। যদি আপনার অ্যানজাইনার পেন হয়, তাহলে আপনাকে কি চর্বি জাতীয় খাবার, এই জাতীয় খাবার থেকে কি যতটুকু সম্ভব কন্ট্রোল করতে হবে, আর ভিটামিন সি জাতীয় খাবার, অথবা কি এমন সব খাবার যারা কি রক্তে চর্বির পরিমাণ কম করতে সাহায্য করে, এই টাইপের খাবারগুলো কি বেশি খেতে হবে। বিশেষ করে ফিজিক্যাল এক্সারসাইজটা আপনাকে রেগুলার করতে হবে। আধা ঘন্টা হাঁটা বা 1 ঘন্টা হাঁটা, এটা কি আপনার রেগুলারে নিয়ে আসতে হবে। 10 মিনিট 20 মিনিট সাঁতার রেগুলারে নিয়ে আসতে হবে, যদি আপনি বুঝেন যে এই টাইপের সমস্যা আপনার হচ্ছে। আর আমাদের বয়স মোটামুটিভাবে 30-এর পর থেকে প্রতি বছর, ঠিক আছে, প্রায় 2 মিলিমিটার করে কি চর্বি জমতে থাকে হার্ট মাসেলের ভিতরে, প্রতি বছরই জমে। স্যার এই যেটা এলডিএল, এটা স্যার ব্লাডে কোলেস্টেরল কেন দেয় লিভার থেকে? এটার কাজই হচ্ছে কি লিভার থেকে, এটার কাজই হচ্ছে কি লিভার থেকে কোলেস্টেরলগুলো বাইরে নিয়ে এসে মুক্ত করে দিবে, ঠিক আছে। এই চর্বিটা যদি আমাদের বেশি হয়, এটার কাজই হচ্ছে, ফাংশনই হচ্ছে কি যে লিভারের ভিতর থেকে চর্বিগুলোকে বাইরে নিয়ে কি করবে? মুক্ত করে দিবে। আর এটা কি করবে? বাইরে থেকে চর্বিগুলো নিয়ে কি লিভারে এটা একটা ব্যালেন্স থাকবে। যদি কখনো এই ইয়াটা বেড়ে যায়, তাহলে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল না, বাইরের চর্বির পরিমাণ কি হবে? বেড়ে যাবে, ঠিক আছে। এইটা আমাদের শরীরের জন্য ভালো ফ্যাট, আর এটা আমাদের শরীরের জন্য কি খারাপ ফ্যাট। এলডিএল যত বেশি হবে তত আমাদের জন্য বিপদ, বাট এইচডিএল বেশি হলে খুব একটা বিপদ না। ওকে, আচ্ছা এখন আমরা নিচের দিকে যাই একটু। স্যার এক্সারসাইজ বেশি মানে এক্সারসাইজ করলে কি এইচডিএল এর পরিমাণ বাড়ে? হ্যাঁ, এক্সারসাইজ করলে এইচডিএল এর পরিমাণ ধীরে ধীরে বাড়বে। এক্সারসাইজ করলে বডি কি করবে? আপনার যে এক্সট্রা ফ্যাটগুলো আছে, এগুলোর বাইরে না দিয়ে আমাদের শরীর কি করবে? শক্তিতে কনভার্ট করে দিবে। কারণ ফ্যাট থেকে 9টা এটিপি তৈরি করা সম্ভব, গ্লুকোজ থেকে যেখানে 4টা এটিপি তৈরি হয়। তাহলে যদি আপনি এক্সারসাইজ করেন, ফ্যাট বার্ন হবে না। ফ্যাট বার্ন হলে কি হবে? ফ্যাটটা এটিপিতে কনভার্ট হয়ে যাবে, আলটিমেট সেটা আপনি ইউজ করে ফেলবেন। তাহলে আপনার শরীরে কি খারাপ ইয়ার পরিমাণ ধীরে ধীরে কি কমে যাবে। শুনেন, এক্সারসাইজের কোনো বিকল্প নয়। আপনি শারীরিকভাবে যত কর্মক্ষম থাকবেন, তত আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তত আপনার শরীরে রোগ বালাই কি কম হবে, ঠিক আছে। এই যে এই সময় যে রোগগুলা দেখতেছেন, যদি আমরা 100 বছর পিছিয়ে যাই, 300 বছর পিছিয়ে যায়, মনে করেন সিরাজউদ্দৌলার আগের কাহিনী বলতেছি,
ওই সময়ের লোকগুলোর কথা চিন্তা করে, এরা কিন্তু হার্ড ওয়ার্কিং ছিল, তাই না? যারা জমিতে কাজ করতো তারা জমিতে হার্ড ওয়ার্কিং ছিল, তাই না? আবার যারা কি সেনাবাহিনীতে ছিল তারাও কি হ্যাঁ হার্ড ওয়ার্ক করতো, তাই না? যে তোমার দ্বারা যুদ্ধ করতে, এটা আমাদের তুলতেও কি কষ্ট হবে, এটা তো আপনি যুদ্ধ করবেন। আমার শারীরিক শক্তিও কমে গেছে, পরিশ্রম করার শক্তিও কি কমে গেছে। এইভাবে যদি চলে আগামী প্রজন্মের জন্য কি আরো ভয়াবহ অবস্থা, তাই না? আমরা কি অলসতার জিনটা বাই বর্ন ন্যাচারালি কি তার শরীরের ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, আপনি বুঝেন একটা জিনিস, আমি যদি এই হাত দিয়ে রেগুলার কাজ করি, এই হাতটা যদি আমি স্টপ রাখি, কোনো কাজ না করি, ঠিক আছে, আমার এই হাত কি হয়ে যাবে, ধীরে ধীরে একে অকেজু হয়ে যাবে, হাতটা চিকন হয়ে এরকম পলিও রোগী হয়ে যাবো। ঠিক আছে, আর হাতটাতে আমি জিম করি, ব্যায়াম করি, হাতের মাংসগুলো কি হবে, ফুলে ফেপে উঠবে। সো যেভাবেই হোক আপনার ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল পরিশ্রম থেকে কখনো নিজেকে কি দূরে নেওয়া যাবে না। এটা থেকে আপনি যত দূরে সরবেন তত কি কবরের কাছাকাছি চলে যাবে। এমনি তো মৃত্যু ফিক্সড, কিন্তু হচ্ছে কি কষ্ট করে এই বিভিন্ন রোগে শোকে আক্রান্ত হয়ে। ওকে, তাহলে আমরা একটু রোগে চলে যাই, তাই না? হাইপার টেনশন আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা অ্যানজাইনা পড়বো। কয়টা বাজে? আচ্ছা, অ্যানজাইনাটা আমি একটু পড়ি। হ্যাঁ, দেখেন অ্যানজাইনা অলরেডি আমরা কিছুটা পড়েছি। অ্যানজাইনা প্যাকটোরিস হচ্ছে একটি ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে হার্টের ধমনী বা করোনারি আর্টারিতে চর্বি জমে তা সংকুচিত হওয়ার কারণে হার্টের রক্ত সরবরাহ চাহিদা অনুযায়ী চাহিদার তুলনায় কী হয়, কম হয়। রক্তবাহিত অক্সিজেন হার্ট মাংসে কি কম পৌঁছানোর কারণে একটা অস্বস্তি বা ব্যথা তৈরি হয়। সহজ কথা আমরা কিছুক্ষণ আগে বলে দিছি, তাই না, যে ওইদিকে কি অ্যাথিরোস্ক্লেরোসিস বা হার্ট করোনারি আর্টারিতে কি চর্বি জমার কারণে এটা কি চিকন হয়ে যাবে। পর্যাপ্ত রক্ত, পর্যাপ্ত অক্সিজেন, পর্যাপ্ত নিউট্রিশন কি হার্ট মাসেলে যাবে না, হ্যাঁ পৌঁছাবে না। যদি না পৌঁছায়, একটু পরে নিয়ে আসো, যদি না পৌঁছায়, ঠিক আছে, যদি না পৌঁছায় ঠিক তখনই কি হবে, এই টাইপের একটা অস্বস্তিজনিত ব্যথা হবে। এই ব্যথাটাকে আমরা কি বলতেছি, অ্যানজাইনা প্যাকটোরিস। মনে থাকবে না? ওকে, অ্যানজাইনা প্যাকটোরিসকে তার মানে হার্ট মাসেলে অক্সিজেনের অভাবজনিত সৃষ্টি হওয়া অস্বস্তি বা ব্যথাকে অ্যানজাইনা প্যাকটোরিস বলা হয়। অ্যানজাইনা প্যাকটোরিসকে দুইটা ভাগে আমরা ভাগ করতেছি। একটা হচ্ছে কানাডিয়ান কার্ডিয়াক সোসাইটি ভাগ করেছে, আর একটা হচ্ছে কি এর মানে ডিউরেশনের উপর ভিত্তি করে আমরা ভাগ করেছি। কানাডিয়ান কার্ডিয়াক সোসাইটি বলেছে যে 4টা ভাগে আমরা অ্যানজাইনাকে ভাগ করতে পারি তার সিভিয়ারিটি অনুযায়ী। প্রথমে হচ্ছে কি CCS ক্লাস 1, নাম কি বলছে, CCS ক্লাস 1। ওকে, এই CCS ক্লাস 1 বা কানাডিয়ান কার্ডিয়াক সোসাইটির ক্লাসিফিকেশন ক্লাস 1-এ, ঠিক আছে, বলতেছে অ্যানজাইনা যাদের হচ্ছে বেশি পরিশ্রমের কারণে, 1টা কি প্রচুর শারীরিক পরিশ্রমের ফলে কি হয়, একটু বুক ব্যথা হয়, এটাকে আমরা কি বলতেছি CCS ক্লাস 1। এরপরে CCS ক্লাস 2 কি হয়, মোটামুটি পরিশ্রমের ফলে কি হয়, বুক ব্যথা হয়, মানে আস্তে আস্তে অবস্থাটা কি হবে, খারাপের দিকে যাবে। ক্লাস 3-তে কি বলছে, অতি সামান্য পরিশ্রম করলে কি সিঁড়ি দিয়ে উঠতেছে তার কি হয়, বুক ব্যথা করতেছে। আরেকজন একদম লাস্ট স্টেজে, এটাকে কি বলতেছি আমরা, বিছানায় শুয়ে আছে এরপরও কি হয়, বুক ব্যথা হচ্ছে, এটা হচ্ছে CCS ক্লাস 4। ওকে, তাহলে কানাডিয়ান কার্ডিয়াক সোসাইটি এইভাবে ভাগ করেছে। আরেকটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা। আনস্টেবল অ্যানজাইনা কাকে বলতেছি আমরা, আনস্টেবল অ্যানজাইনা হচ্ছে যার ব্যথাটা 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যেই কি শেষ হয়ে যাচ্ছে। আর স্টেবল অ্যানজাইনা যার ব্যথাটা কি দেখা যাচ্ছে 5 মিনিট থেকে শুরু করে 24 ঘন্টা পর্যন্ত স্টে করে। এই টাইপের ব্যথাগুলোকে কি বলা হয়, স্টেবল অ্যানজাইনা। এর পরবর্তী ধাপে হচ্ছে এমআই। তাহলে এই রোগটাকে আমরা চিহ্নিত করবো কিভাবে, কয়েকটা লক্ষণ দেখি। 1 নম্বর লক্ষণ কি, সামান্য পরিশ্রম করলে বুক ব্যথা করবে। তাহলে প্রথমটা মনে রাখেন, সামান্য পরিশ্রম করলে বুক ব্যথা করবে। 2 নম্বর, বুকের ব্যথাটা অনেকটা পয়েন্টেড হবে, এটাও মনে রাখবেন। পয়েন্টেড মানে কি, একই জায়গায় রুগী যতবার দেখাবে ততবার এই জায়গায়, যতবার দেখাবে ততবার এই জায়গায়, যতবার দেখাবে ততবার কি এই জায়গায়। পয়েন্টটা কি, ব্যথাটা পয়েন্টেড হবে, একই নির্দিষ্ট জায়গায় ব্যথাটা করতে থাকবে যতবারই উঠবে। এরপরে কি বলছে, ব্যথাটা কি স্ক্র্যাবিং বা চাকু মারলে যেরকম একটা পেন হয় না, চাকু ভিতরে লাগলে বা চাকু মারার পেনের মতো পেন হয়। ব্যথা সাধারণত বিশ্রাম নিলে কি চলে যায়, এটাও মনে রাখতে হবে, ব্যথা সাধারণত বিশ্রাম নিলে চলে যায়। এমন অনেক রুগী আছে যারা ব্যথা অনুভব করে না, বাট হাঁটা চলা করলে কি হয়, শ্বাসকষ্ট হয়। ব্যথা অনুভব করে না, বাট হাঁটা চলা করলে কি হয়, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এখন কথা হচ্ছে আমরা গ্যাস্ট্রিকের থেকে এটা কীভাবে আলাদা করবো। এই কয়েকটা পয়েন্ট যদি মনে থাকে, গ্যাস্ট্রিকের থেকে এটা আমরা আলাদা করতে পারবো। কীরকম দেখেন, যদি আমাদের গ্যাস্ট্রিক আলসার আমরা পড়ছি না,
তাহলে গ্যাস্ট্রিক পেইন এবং অ্যানজাইনাল পেইন এই দুইটা পেইনের ভিতর যদি আমরা পার্থক্য দেখি, গ্যাস্ট্রিক পেইনটা কি করে? মুভ করে। কিরকম মুভ করে? আজকে এখানে করতেছে, কালকে এখানে করবে, পরশু এখানে করবে, আরেকদিন এখানে করবে, তার মানে কি মুভ করবে। আর অ্যানজাইনাল পেইনটা কি? পয়েন্টেড, যে জায়গায় হবে ওই জায়গায়। তাহলে এটা হচ্ছে পয়েন্টেড, এটা কি মুভ করে। 2 নাম্বার, যদি আমি বিশ্রাম নেই, গ্যাস্ট্রিকের পেইন কিন্তু কমবে না। যদি আমি বিশ্রাম নেই গ্যাস্ট্রিকের পেইন কমবে না, কিন্তু অ্যানজাইনাল পেইন কি হবে? কমে যাবে। যদি আমি পরিশ্রম করি গ্যাস্ট্রিকের পেইন এই বসে নিছে, যদি আমি পরিশ্রম করি কি হবে? গ্যাস্ট্রিক পেইন কমে যাবে। ঠিক আছে, পরিশ্রমের কারণে কি হবে? গ্যাস্ট্রাইটিসের সমস্যা কমে যাবে যদি আপনি রেগুলার পরিশ্রম করেন। আর যদি পরিশ্রম না করেন কি হবে? পরিশ্রম যদি করেন অ্যানজাইনাল পেইন কি হবে? বেড়ে যাবে। তাহলে অতিরিক্ত পরিশ্রমে অ্যানজাইনাল পেইন বেড়ে যায়, গ্যাস্ট্রিকের পেইন কমে যায়। অতিরিক্ত বিশ্রামে অ্যানজাইনাল পেইন কমে যায়, গ্যাস্ট্রিকের পেইন কি বেড়ে যায়। দুইটা বিপরীত, একটা পরিশ্রম করলে বাড়ে, আরেকটা পরিশ্রম করলে কি কমে। একটা রেস্ট নিলে কমে, আরেকটা কি রেস্ট নিলে বাড়ে। একটা কি হয়? পয়েন্টেড হয়, আরেকটা কি হয়? একেবারে পয়েন্টেড না। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রিকের ব্যথার সাথে অন্য কিছু লক্ষণ থাকবে, আর এখানেও কি আদার্স কিছু লক্ষণ থাকবে। ব্যথাটা একদম শার্প ব্যথা হবে, চিকন, ঠিক আছে, একদম শার্প ব্যথা। তাহলে গ্যাস্ট্রিকের ব্যথা না অ্যানজাইনাল ব্যথা, এটা কিন্তু রোগীর সাথে কথা বলে আমাকে কি বুঝতে হবে। এরপরে কি আছে? আচ্ছা, প্রতিরোধের উপায়গুলো দেখেন। এখানে ধূমপান নিয়ন্ত্রণ করতে হবে, উচ্চ রক্তচাপ রোগীদের কি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে, অত্যাধিক মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতিগুলো কি যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। স্যার এগুলো যদি করে তাহলে কি স্যার এটা নিজে থেকে ঠিক হওয়ার সম্ভাবনা? স্বাভাবিক, আস্তে আস্তে কি হয়ে যাবে? ওই যে বললাম, অতিরিক্ত চর্বি যখন ইউটিলাইজেশন হয়ে যাবে তখন কি শরীর যে জায়গায় চর্বি বেশি আছে ওইখান থেকে কি টান দিয়ে প্রচণ্ড ভুঁড়ি আছে আপনার, যখন আপনি শারীরিক পরিশ্রম করবেন এগুলো কি থাকবে? ওই জায়গাগুলো কি হবে না? থাকবে না। তার মানে শারীরিক পরিশ্রম দিয়ে আপনি অনেক রোগকে কি করতে পারেন? প্রতিহত করতে পারেন। আচ্ছা, এর পরের যে সমস্যাটা এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ঠিক আছে, তাহলে অ্যানজাইনা হচ্ছে কি আপনাকে সিগন্যাল দিবে, হার্টের অবস্থা কিন্তু সুবিধার না। আর মায়োকার্ডিয়াল হচ্ছে কি একেবারে আপনাকে শোয়াই ফেলবে। মানে মায়োকার্ডিয়ামের সময় আপনি অবশ্যই কি হসপিটালে অ্যাডমিটেড থাকবেন, এখানে অল্টারনেটিভ আপনার কোনো উপায় নাই, বাট আপনাকে অনেক বছর সিগন্যাল দিবে। ঠিক আছে, এবার আসেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন পড়ার আগে আমরা একটু অ্যাথেরোস্ক্লেরোসিস সম্পর্কে জানি। অ্যাথেরোস্ক্লেরোসিসটা কি? এইখানে মাঝখানেই দেওয়া, দেখেন। অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে ধমনী গাত্রে চর্বি জমে রক্তনালী সংকুচিত হয়ে যাওয়া। এইটুকু যদি মনে থাকে যথেষ্ট। ধমনীর মধ্যে চর্বি জমে রক্তনালী সংকুচিত হয়ে যাওয়াটাই কি অ্যাথেরোস্ক্লেরোসিস। এই অতিরিক্ত অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে কি হবে দেখেন, হার্ট অ্যাটাকের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ঠিক আছে, এটা কি বলতেছে? করোনারি হার্ট ডিজিজ। কি বলছে? করোনারি আর্টারিতে করোনারি হার্ট ডিজিজ থেকে যখন হার্টের কোনো অংশের মাংসপেশি সম্পূর্ণ অকেজু হয়ে যায়, মানে নেক্রোসিস হয়ে যায়, অক্সিজেনের অভাবে, নিউট্রিশনের অভাবে নেক্রোসিস হয়ে যায়, বা কি হয়ে যায়, সম্পূর্ণ মারা যায় বা অকেজু হয়ে যায়, তখন তাকে আমরা সংক্ষেপে কি বলি? এমআই বলি বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলি। মায়োকার্ডিয়াম মানে কি? সহজভাবে যদি হৃদপেশির মাংসপেশি, ইনফ্রাকশন মানে অক্সিজেনের অভাবজনিত নেক্রোসিস। তাহলে অক্সিজেনের অভাবে হার্টের মায়োকার্ডিয়ামে যে নেক্রোসিস বা পচন বা কি মানে মরণক্রিয়া সংঘটিত হবে হার্ট সেলগুলা, তাকে আমরা কি বলতেছি? এমআই বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ওকে, লক্ষণ কাদের বেশি হয়? রিস্ক ফ্যাক্টরগুলো একটু দেখেন। যে সকল লোক অতিরিক্ত মানসিক অস্থিরতায় থাকে, তার মানে কি মার্কেটিংয়ে চাকরি যদি করেন আপনার কি সবসময় ঝুঁকি বেশি থাকবে। আর মার্কেটিংয়ে কিন্তু কি একটু তুলনামূলক চাপ বেশিই থাকে। এরপর দেখেন ধূমপান, যারা অতিরিক্ত ধূমপান করবে, দেখেন হার্ট বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোনো রোগী যদি ধূমপান করে, এই রোগীর কোনো চিকিৎসায় কি ডাক্তাররা করতে যাবে না যে পর্যন্ত সে ধূমপান না ছাড়বে। ঠিক আছে, ধূমপান এমন একটা কজেস, যে কজেসটা কি শুধুমাত্র একটা না, ঠিক আছে, কিছু রোগের তো ডাইরেক্টলি কারণ, আর ম্যাক্সিমাম রোগের কি ইনডাইরেক্ট কারণ। সো আপনাকে যেভাবেই হোক, আমরা ধূমপান করি না এটাই কিন্তু কি শেষ কথা না। দেখেন সমাজে আমি ভালো মানুষ এটাই কিন্তু শেষ কথা না। যদি আপনি ধূমপান করেন না, সেলিম সাহেব ধূমপান করেন, দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু পাশাপাশি থাকেন, ওনার চেয়েও খারাপ ধূমপানটা আপনি করতেছেন, তাই না? আপনি কি করতেছেন? সেকেন্ডারি
যেটা আমরা বলি কি স্মোকিং সেকেন্ডারি ভাবে করতেছেন। কিরকম? আমি ধূমপান করতেছি সরাসরি, আমি প্রাইমারি করতেছি, প্রাইমারি ধূমপানের পরে আমি আমার শরীরে রোগ জীবাণু সহ জিনিসটাকে কি ছেড়ে দিলাম, ওইটা আপনি স্মোক করতেছেন। তাহলে কি আপনার অবস্থা ওনার চেয়ে বেশি খারাপ হবে, দ্রুত হবে। তারপরে অনেককে দেখা যায় না যে ধূমপান করার পরে কি ক্যান্সার হয়েছে, এরপরেও কি বিভিন্ন রকম রোগ হয়েছে। এটার কারণ কি? এই সেকেন্ডারি, ঠিক আছে, এটা কি ওইটার চেয়েও বেশি ক্ষতিকর। এখন আবার আপনার মনে হইতে পারে যেহেতু ওইটার চেয়ে বেশি ক্ষতিকর তাহলে করে নিলেই হয়, অবস্থা এরকম না। যেহেতু না করলে ওইটার চেয়েও বেশি ক্ষতিকর তাহলে করলেই তো ভালো, ঠিক আছে, করলেও ক্ষতিকর। কেন? যখন আপনি দেখবেন লাইক ডিজলভ লাইক আমরা বলছিলাম না, আপনি যদি ধূমপাই হন আপনার আশেপাশে বন্ধুরাও কি ধূমপাই, ওইখানে যখন আপনি ধূমপান করতেছেন আলটিমেট সবাই প্রাইমারি করতেছে, সবাই সেকেন্ডারি করতেছে। কেন? তিনজনেই আমরা কি ধূমপান করতেছি, তাহলে তিনজনেই কি ধোঁয়া ছাড়তেছে, তিনজনেই কি সেটা ইনহেল করতেছি, তাহলে একজন আরেকজনটাকে নিচ্ছে, এটা আরো বেশি ক্ষতিকর, ঠিক আছে, যেভাবেই হোক। আপনাকে মনে রাখতে হবে যে সেকেন্ডারি স্মোকিং প্রাইমারি স্মোকিং এর চেয়ে অনেক খারাপ, অনেক রিস্কফুল। আমরা শুধু স্মোক মানে কি সিগারেটই বুঝাচ্ছি। আপনি রাস্তায় যখন হাঁটতেছেন গাড়ি একেবারে এতগুলো ধোঁয়া দিয়ে দিল, আপনি সুন্দর করে নিচ্ছেন, এটাও এক ধরনের স্মোকিং, ঠিক আছে। স্মোক মানে কি ধোঁয়া, এই ধোঁয়াটা যত আপনি নিবেন কি তত ক্ষতিকর আপনার জন্য। এখন ধোঁয়ার ভিতরে উপাদান কি? ধোঁয়া তো যদি এটা ধোঁয়াটা স্মোকিং হইতো ক্ষতিকর হতো তাহলে কি হতো? আমাদের যে সকল মা বোনরা গ্রামে থাকে এরা তো মানে কি 10-12 বছরে ক্যান্সার আক্রান্ত হয়ে যেত, তাই না? সব ধোঁয়া আমাদের জন্য ক্ষতিকর না। নিকোটিনের ধোঁয়া আমাদের জন্য ক্ষতিকর, গাড়ির কালো ধোঁয়া আমাদের জন্য ক্ষতিকর, ইন্ডাস্ট্রির ধোঁয়া আমাদের জন্য ক্ষতিকর। কারণ এখানে পর্যাপ্ত কি ধোঁয়া বাদ দিয়ে অনেক জিনিস থাকে। এক ধোঁয়াতে শুধু কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, তাই না? আরেক ধোঁয়াতে কি সীসা থাকতে পারে, বিভিন্ন ভারী উপাদানগুলো থাকতে পারে। আরেক ধোঁয়াতে নিকোটিন থাকতে পারে, শরীরে বিভিন্ন জীবাণু থাকতে পারে। আর হাড়ি পাতিলের নিচে থেকে অর্থাৎ চুলা থেকে যে ধোঁয়া উঠতেছে সেটা তো কি কাঠ পুড়ে উঠতেছে, এখানে তার অন্য কোনো কিছু নেই, কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে দেখেন আমরা কাদের কাদের বেশি হচ্ছে? ধূমপায়ীদের জন্য। বংশগত কারণে এটা হতে পারে। তার মানে আপনি যদি নিজেকে সুস্থ না রাখেন, আপনি এটা কি বাই জেনেটিক কি করবেন আপনার সন্তানের মধ্যে? আপনার সন্তান যেমন আপনার সম্পত্তির উত্তরাধিকার, ঠিক আপনার বংশগত রোগেরও কি উত্তরাধিকার। আপনার ডায়াবেটিক্স আছে, আপনার সন্তান এটা বলতে পারবে না যে আমি বাবার সম্পত্তি নিব কিন্তু ডায়াবেটিক্স নিব না, অটোমেটিক ভাবে যাবে, আগে যাবে ডায়াবেটিক্স পরে যাবে সম্পত্তি, তাই না? ঠিক আছে, তার মানে কি সন্তানের জন্য শুধু সম্পত্তি না করে নিজেকেও একটু সুস্থ রাখেন, এটাও দরকার। ওকে, এরপরে কি উচ্চ রক্তচাপ, এটাও কিন্তু বংশগত রোগ হয়ে গেছে এখন। অ্যাজমাও কিন্তু বংশগত রোগ, অ্যালার্জিও এখন বংশগত রোগ, ঠিক আছে। আপনার অ্যালার্জি আছে, আপনার ছেলে বাই বর্ন এটা পাবে, ঠিক আছে। যদি কোনোদিন প্রশ্ন করে কি বলবেন? যে তুমি তো আমার সম্পত্তি কিছু দিয়েই যাও না, বরঞ্চ কি হাইপার টেনশন ডায়াবেটিস এগুলো দিয়ে গেছো। হ্যাঁ, সন্তান জিজ্ঞেস করে তোর বাবা তোর জন্য কি রেখে গেছে? আমার বাবা আমার জন্য ডায়াবেটিক্স রেখে গেছে, হাইপার টেনশন রেখে গেছে, আর কি দূষিত একটা পৃথিবী রেখে গেছে। আচ্ছা, হাইপার লিপিডেমিয়া এটাও বললাম, অতিরিক্ত চর্বি জাতীয় জিনিস, ডায়াবেটিক্স মেলাইটাস। যারা শারীরিক পরিশ্রম কম করে তাদের কি বেশি হতে পারে? ওবিসিটি বা স্থূলতা যাদের আছে, অ্যালকোহলিক যারা প্রচুর মদ্যপান করে, তাই না? আমাদের পরিয়াপা, ঠিক আছে। ডায়াবেটিক্স মেলাইটাস হচ্ছে ডায়াবেটিক্স, চিনিজনিত কারণে যে ডায়াবেটিক্স হয় এটাকে বলে মেলাইটাস। ইনসিপিডাস, ঠিক আছে, হরমোনজনিত কারণে এটা ইনসিপিডাস হচ্ছে, আমরা পড়বো ডায়াবেটিক্স, ঠিক আছে। ডায়াবেটিক্স ইনসিপিডাস, ডায়াবেটিক্স মেলাইটাস, জেস্টেশনাল ডায়াবেটিক্স, এগুলো আমাদের আসবে। ওকে, পুরুষের এই রোগের প্রবণতা স্ত্রীদের মধ্যে বেশি থাকে, বয়স বাড়ার সাথে সাথে এই রোগের প্রবণতা কি বৃদ্ধি পায়। পুরুষের কেন বেশি থাকে? আলটিমেট টেনশনটা কিন্তু পুরুষেরই বেশি, ঠিক আছে। কারণ কি মেয়েরা বাসায় আছে টেনশন করে না তারা, কিন্তু কি মাস শেষে বাসা ভাড়াটা আপনাকেই দিতে হবে, সন্তানের পড়ার খরচটা আপনাকেই দিতে হবে, এগুলো তো জোগাড় করতে হবে আপনাকেই, তাই না? একটা রোগ হচ্ছে চিকিৎসা আপনাকেই করানোর ব্যবস্থা করতে হবে। এই টেনশনগুলা স্বাভাবিক আপনাকে কি এই রোগের দিকে ধীরে ধীরে ধাবিত করবে। উপসর্গগুলো দেখেন, প্রচণ্ড বুক ব্যথা হবে। আচ্ছা, চিনার প্রথম উপায় কি? রোগী নিজেই বুঝতে পারবে যে তার কি হার্ট ফেল বা মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে। ফার্স্ট এবং প্রথম লক্ষণ যেটা থাকবে, তার অস্বস্তি লাগা শুরু হবে, প্রচণ্ড অস্বস্তি লাগার সাথে সাথে একদম সে যদি এসির মধ্যেও বসে থাকে তার কপাল, মাথা, শরীর দিয়ে টপ টপ করে ঘাম ঝরবে, ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে কি হবে? কপাল একদম ঘেমে যাবে, শরীরটা কি
অস্থির হয়ে ঘাম দেওয়া শুরু করবে। যদি এই টাইপের সমস্যা হয় তাহলে প্রথমেই ডাক্তারের কাছে নিয়ে গেলে রোগী অনেকটা সেফ হবে, কারণ কিছুক্ষণের মধ্যে তার হার্ট অ্যাটাকটা কি হবে, প্রচণ্ড শার্প পেইনফুল স্টিমুলেশন সহ সে কি শুয়ে পড়বে। ক্লিয়ার কি না স্যার? আপনি ভিতরে আসতে পারেন কিন্তু প্রায় শেষ অলমোস্ট। তাহলে কি প্রচণ্ড বুক ব্যথা থাকে, বুক ব্যথার মাঝখানে কি সারা বুকে ব্যথা হয়, গলা, চোয়াল, শোল্ডার জয়েন্ট সমস্তটা পিছন থেকে কি যে কোনো জায়গাতেই ব্যথাটা আক্রমণ করতে হবে। ব্যথা এত প্রচণ্ড হবে যে রুগী অনুভব করবে সে মারা যাচ্ছে। ব্যথাটা এত বেশি হবে যে রুগী কি অনুভব করবে সে মারা যাচ্ছে। প্রচণ্ড ঘাম হবে, অস্থির থাকবে, এটা কিন্তু প্রাইমারি লক্ষণ। রুগী নিজেই বুঝতে পারবে যে কী ব্যাপার, এত ঘাম হচ্ছে কেন, টক টক করে এসির মধ্যে আসেন, এরপরেও কি ঘাম হওয়া শুরু করে দিবে আপনার শরীর। অস্থির লাগলে যে ঘামগুলো হবে, মাথা টাথা ঘেমে অস্থির হয়ে টপ টপ করে ঘাম হবে, শরীর ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখেন হার্ট রেট বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে, রক্তচাপ কমে যাবে, শরীর ঠান্ডা হয়ে যাবে। এটা হার্ট সাউন্ড, এটা ডাক্তাররা শুনবে, আপনারা শোনা যাবে না। ফার্স্ট হার্ট সাউন্ড মানে শোনা যাবে না, শোনা যায় থার্ড হার্ট সাউন্ডে শোনা যাবে, সেকেন্ডে শোনা যাবে, ফুসফুসে ক্রিপিটেশন পাওয়া যাবে। আপনি এটা এক্স রে করার পরে এক্স রে এক ধরনের সাদা সাদা জিনিস পাওয়া যাবে, এটাকে ক্রিপিটেশন বলা হচ্ছে। ইনফ্রাকশন যদি খুব বড় রকমের হয়, ভেন্টিকুলার ফিব্রিলেশন হয়ে রুগীকে স্পট ডেথ হতে পারে। হ্যাঁ, লার্জ এরিয়া জুড়ে যদি হার্ট এরিয়া হয়, ওইখানে ভেন্টিকুলার ফিব্রিলেশন হয়ে কি হতে পারে, স্পট ডেথ। এখানে এই রুগী কি হসপিটালে যেতে যেতে মারা যেতে পারে। ইনফ্রাকশন কি? ইনফ্রাকশনই তো বললাম, দেখেন একটা ছিল আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম ইনফেকশন, তাই না? আরেকটা ছিল কি এফ এ আর বলে, এফ আর এস সি বলে, হ্যাঁ, ইনফ্রাকশন বা ইনফার্কশন, এটা কি বলে, এফ এ আর বলে, হ্যাঁ, ইনফার্কশন। দুইটার অর্থ আমরা বুঝবো কি, অক্সিজেনের অভাবজনিত কারণে সেল ড্যামেজ। ঠিক আছে, ইনফেকশন মানে কি, ব্যাকটেরিয়া বা বিভিন্ন কারণে কি সেল ড্যামেজ। ইনফাস্টেশন মানে কি, আমার শরীরে বসবাস করে এইরকম পরজীবী দিয়ে কি সেল ড্যামেজ। মনে থাকবে না? ওকে, তাহলে আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আর অ্যাঞ্জিনা প্যাক্টোরিস নেক্সট ক্লাসে পড়া থাকবে। আমরা নেক্সট ক্লাসে হাইপারটেনশনটা পড়ি, আমরা কি ব্লাড প্রেশারটা মেজারমেন্ট করাবো ওই ক্লাসে। স্যার এখানে যখন মানে প্রচন্ড পরিমাণ ঘাম হয় তখন তো বুকে ব্যথাও থাকে না? হালকা বুকের ব্যথাও থাকে, কিন্তু বুকের ব্যথাটা কি অত শার্প হবে না তখন। ওটা ঠিক আছে, এই অস্থিরতার পরে কি কিছুক্ষণ পরে বুকের ব্যথাটা শার্প হবে, বাট এর আগে কি শরীর ঘাম দিয়ে অস্থির হয়ে যাবে। ওকে, ঠিক আছে।